গত পর্বে তোমরা দেখেছ মেঘনা নিজেকে একজন রাজকুমারী হিসাবে রাজপ্রাসাদে পেয়েছিল, আর হঠাৎ কেউ তার কাঁধে হাত রেখেছিল। তখন সে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল। এরপর আগে কি হলো মেঘনা? মেঘনার নিঃশ্বাস দ্রুত চলছিল, তার কপালে ঘাম জমে গিয়েছিল। কি হলো কিছু তো বল। অনেক অদ্ভুত স্বপ্ন দেখলাম ইয়ার। শুন, আমার মনে হয় তুই এই গ্রামের মিথ্যা ইতিহাস নিয়ে বেশি ভাবছিস। আমরা মৃত্যুঞ্জয় অমৃতের স্যাম্পেল নিয়ে এখান থেকে চলে যাব, ঠিক আছে? মেঘনা হালকা করে হ্যাঁ বলে মাথা নাড়ল, কিন্তু সত্যি কথা বলতে গেলে আসলে সে নিজের সাথে যা ঘটছে আর এই গ্রামে যা কিছু হচ্ছে তার সব রহস্য জানতে চাইছিল। সকাল সকাল চিৎকার করা বন্ধ করো আর হাত মুখ ধুয়ে নাস্তার জন্য এসে পড়ো। এটা বলি ঠাকুরাইন ওখান থেকে চলে গেল। এই মহিলাটা খুব জেদি আর রাগী। একবার আমাদের কাজ হয়ে গেলে এই গ্রামটার দিকে আর ফিরেও তাকাবো না আমি। ওরা দুজনে স্নান করে নাস্তা করতে এলো। তখন অনুজ উঠে মেঘনার জন্য চেয়ার টেনে দিল। আসো মেঘনা, বসো। এটা দেখে ঠাকুরাইন মুচকে মুখ বাঁকিয়ে নিল। তারপর সবাই মিলে নাস্তা করলো। অনুজ বেটা, তুই তাড়াতাড়ি আমাদের সাথে চল, আমাদের তান্ত্রিক মহারাজকে নিতে যেতে হবে। ঠিক আছে বাবা। এটা বলে জমিদার বাবু ঈশিতা আর মেঘনার দিকে তাকালো। মেয়েরা, তোমরা দুজনেই বাইরে যাবে না, ঠিক আছে? পারো তো ঠাকুরাইনের কাজে সাহায্য করো। হ্যাঁ আঙ্কেল, চিন্তা করো না, আমরা বাড়িতেই থাকবো। অনুজ আর জমিদার গ্রামবাসীদের বিদায় জানিয়ে তান্ত্রিক মহারাজকে নিতে জঙ্গলের জন্য বের হয়ে গেল। ওইদিকে মেঘনা গভীরভাবে ভাবছিল। এই গল্প শুরু হয়েছিল শুধু মৃত্যুঞ্জয় অমৃত থেকে, তবে তারপর থেকে আমি নিজেকে রাজকুমারী হিসেবেই দেখা। আর এই শিরোমূল, মনে হয় এই গ্রামের প্রতিটি রহস্য আমার সঙ্গে জড়িয়ে আছে। আমি কি সত্যি রাজমহলে যাব? প্রায় 6 ঘন্টার সফরের পর জমিদার আর অনুজ তান্ত্রিক মহারাজের আশ্রমে পৌঁছালেন। ওখানে একজন শিষ্য বসেছিল। প্রণাম। জি প্রণাম। তান্ত্রিক মহারাজ কোথায়? কিছুক্ষণ আগেই আসলে আপনার সাথে ওনার দেখা হয়ে যেত। তান্ত্রিক মহারাজ খানিক আগেই বিরমপুর গ্রামের দিকে বেরিয়ে গেছেন। এটা শুনে জমিদার আর অনুজ নীরব হয়ে গেলেন। আমাদের গ্রাম থেকে তো আসার কারণ ছিল মহারাজকে নিয়ে যাবার। আমরা আসার আগেই উনি চলে গেলেন কিভাবে? ওনাকে কে জানালো যে আমাদের দরকার ওনার? বাবার প্রতিটি শিষ্যের সঙ্গে গভীর টান আছে। দূর থেকেই উনি সবার ব্যাপারে বুঝে যান। ধন্য হোক তান্ত্রিক মহারাজ। মানে ওনার আগেই আন্দাজ হয়ে গেছিল ছোট তান্ত্রিক মারা গিয়েছে, তাই তিনি আমাদের গ্রামে চলে গেছেন। বাবা, আমাদেরও এখন যেতেই হবে। তান্ত্রিক মহারাজ তো আমাদের থেকে আগে গ্রামে পৌঁছে যাবেন। হ্যাঁ বেটা, চল। ধন্যবাদ। অনুজ আর জমিদার তখনই গ্রামের দিকে যাওয়ার জন্য রওনা দিলেন। এভাবেই তাদের যাত্রায় দিন শেষ হয়ে গেল। সন্ধ্যা নামতেই গ্রামে ভয়ের তাণ্ডব শুরু হয়ে গেল। সবাই চৌকে জড়ো হয়ে গ্রামের প্রধান গেটের দিকে তাকিয়েছিল। হে ঈশ্বর, জমিদার বাবু কোথায় আছেন? রাত হয়ে গেছে, এদিকে নিশির মলনা এসে যায়। এভাবে রাত 7টায় ঘন্টা বেজে গেল, আর আবহাওয়াও আবার বদলে গেল। সবাই এটা দেখে ভয় পেয়ে গেল। মেঘনা, ঈশিতা আর ঠাকুরাইনও সবার সাথে সেখানে দাঁড়িয়েছিল। তখনই তারা প্রধান গেট থেকে কারো পায়ের আওয়াজ শুনল, আর ধীরে ধীরে চোখে পড়ল সামনে থেকে তান্ত্রিক মহারাজ আসছেন। আরে, এটা তো তান্ত্রিক মহারাজ! ওনাকে দেখি সবাই খুশি হয়ে গেল। তান্ত্রিক মহারাজের জয় হোক! তান্ত্রিক মহারাজের জয় হোক! সবাই তান্ত্রিক মহারাজের সামনে হাত জোর করে নমস্কার করল। তান্ত্রিক মহারাজ, ইনি আর আমার ছেলে অনুজ কোথায়? ওরাই আপনাকে নিতে গিয়েছিল, তাই না? ঠাকুরাইন, আমাদের শিষ্যের মৃত্যুর খবর রাতেই পেয়ে গিয়েছিলাম, তাই আমি নিজেই এখানে আসার জন্য রওনা দিয়েছিলাম।
তাদের সাথে আমার দেখা হয়নি। হে ভগবান, তারা কোথায় চলে গেছে? এখন আমি এসে গেছি, তোমাদের কারোর ভয় পাওয়ার দরকার নেই। জমিদার বাবু আর অনুজও ফিরে আসবেই। মহারাজ, এখন যা যা করণীয় তা আপনাকে করতেই হবে, যতক্ষণ না ইনি আর অনুজ না আসেন। আপনি আমাদের বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিন। ঠাকুরাইনি, আমি তান্ত্রিক হয়ে বড় ভবনে থাকতে পারি না। আপনি সবাইকে দিয়ে পুরনো কিলায় আমার থাকার ব্যবস্থা করে দিন। যেভাবে আপনি বলবেন মহারাজ। এই কথা বলে ঠাকুরাইন গ্রামের লোকেদের বললেন, আপনারা সবাই মিলে পুরনো কিলেটা ভালোভাবে পরিষ্কার করে দিন, আর ওখানে ভালোভাবে আলোবাতিরও জোগাড় করে দিও। এটা শুনে গ্রামের কয়েকজন লোক কিলেটার দিকে বেরিয়ে পড়ল। তান্ত্রিক বাবা ওদিকে চকে বসেছিল। তিনি চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হয়ে গেলেন। হয়তো ভাবছেন আসলে সেই নিশির মূল সমাধান কি করে হবে। আর মেঘনার মনেও অনেক প্রশ্ন জাগছিল। প্রায় 1 ঘন্টা কিলেটার পরিষ্কারের কাজ চলল। তখনই অনুজ আর জমিদার বাবু ওখানে এসে পৌঁছল। ভাগ্যিস আপনি চলে এসেছেন। প্রণাম তান্ত্রিক মহারাজ। জমিদারের কথায় তান্ত্রিক মহারাজ চোখ খুললেন। ঠিক তখনই গ্রামবাসীরা ওখানে এসে পৌঁছল। কিলেটার সাফাই হয়ে গেছে ঠাকুরাইন, এখন তান্ত্রিক মহারাজ ওখানে থাকতে পারবেন। আপনারা সবাই আমাদের সঙ্গে কিলায় চলুন। নিশির মূল এত বছর পর কিভাবে আবার জেগে উঠল, এটা জানার আগে আমাদের সবাইকে নিশির মূলর পুরো গল্পটা একবার শোনা দরকার। এখন সবাই মিলে কিলায় পৌঁছালো। তান্ত্রিক মহারাজ একটা উঁচু টিলার ওপর বসেছিলেন। কিলার চারিদিকে অনেক প্রদীপ আর দেয়ালের ওপর মশাল জ্বলছিল, যেগুলো সেখানে আলো তৈরি করছিল। মেঘনা এখন তান্ত্রিক মহারাজকে খুব গভীর চোখে দেখছিল, কারণ নিশির মূলদের সম্পর্কে জানার তার আগ্রহ আরও বেড়ে গেছে। এই ঘটনা বছর 1626 সালের। তখন আমাদের শহরের রাজা বিশ্বজিৎ শাসন করতেন। বিশ্বজিতের রানী মারা গিয়েছিলেন, আর তাদের একমাত্র রাজকুমারী ছিল রাজকুমারী মেঘালয়। মহারাজ, রাজ্যে ছড়িয়ে পড়া মহামারী এখন আরও বেড়ে গেছে। আর যদি এর মোকাবেলা না করা হয় তাহলে রাজ্য পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাবে। এই মহামারীর সমাধান আমরা অবশ্যই করব মন্ত্রী। ঠিক তখনই ওখানে এক ব্যক্তি এলো। মহারাজের জয় হোক। জি, আপনি কে? মহারাজ, আমি আপনার প্রতিবেশী রাজ্য বল্লভগড়ের রাজা ইন্দ্রসেনের দূত। তিনি আপনাকে দ্রুত ওখানে যেতে বলেছেন। ওনার মতে আপনার রাজ্যে যে বিপদ এসেছে তাতে সে আপনাদের সাহায্য করতে চান। পিতাশ্রী, আমাদের মনে হয় না যে তিনি আমাদের এই মহামারী মোকাবেলায় কোনো সাহায্য করতে পারবেন। আমাদের নিজেদেরই কিছু করতে হবে। সমস্যা খুবই গুরুতর রাজকুমারী। আমাদের একবার অবশ্যই তার সঙ্গে দেখা করা উচিত। আমরা আজ রাতেই তার রাজ্যের দিকে বের হচ্ছি। ঠিক আছে পিতাশ্রী, এই মহামারীর যাই সমাধান হোক না কেন, আপনি দ্রুত ফিরে আসার চেষ্টা করুন। কারণ যদি আপনি এই রোগের কোনো চিকিৎসা খুঁজে না পান তাহলে আমাকেই কিছু করতে হবে। অবশ্যই রাজকুমারী। মহারাজ তাঁদের রথে উঠে বল্লভগড়ের জন্য রওনা দিলেন। রথে তাঁদের সঙ্গে সেনাপতি ছিলেন, আর 2 জন ঘোড়ায় চড়া সৈনিক পিছনে চড়ে আসছিলেন। তাঁর রথ তখন জঙ্গলের পথ দিয়ে চলছিল। হঠাৎ আরে, এটা কি হলো? রথটা হঠাৎ দাঁড়িয়ে কেঁপে গেল। সেনাপতি, বাইরে চলুন। রাজা আর সেনাপতি যখন বাইরে এলেন, দেখলেন রথের চাকা গর্তে আটকে গেছে আর ভেঙে গিয়েছে। আরে, এটা কি হলো? এখন জঙ্গলে এই রথের চাকা কে ঠিক করবে? ক্ষমা করবেন মহারাজ, আমি এক্ষুনি ঠিক করে দেব। আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তখনই তারা জলের শব্দ শুনতে পেলেন। কি ধরনের শব্দ এটা? মনে হচ্ছে কেউ কুয়ো থেকে জল টানছে, আর এই শব্দ কুয়োর উপরে লাগানো চক্রি থেকে আসছে। আসুন দেখি। রাজা এবং সেনাপতি ওই দিকে গিয়ে দেখলেন কুয়োর ধারে এক মহিলা জল তুলছিলেন। তার চুল অনেক দীর্ঘ ছিল। তিনি দেখতে অনেক সুন্দর ছিলেন এবং পোশাক দেখে
আদিবাসী মনে হচ্ছিল। যেমনই তিনি মহারাজ এবং সেনাপতির চোখের সামনে এলেন, তার সৌন্দর্য দেখে তারা দুজনেই স্তম্ভিত হয়ে গেল। আরে, আপনি তো আমাদের মহারাজ মনে হচ্ছেন। নমস্কার মহারাজ। নমস্কার। তোমার নাম কি? আমার নাম জয়ন্তী মহারাজ। এই পাশেই আমার কুটির আছে। কিন্তু আপনি এখানে কিভাবে? আসলে আমরা প্রতিবেশী রাজ্যের জন্য বেরিয়েছি। আমাদের রথ খারাপ হয়ে গিয়েছে, তাই আমরা এখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। মহারাজ, তাহলে আপনি আমাদের কুটিরে চলুন। এখানে ঘুরে বেড়ানো ঠিক না। যতক্ষণ না রথ ঠিক হয়, আপনি ওখানেই থাকতে পারেন। তারা দুজনই জয়ন্তীর সাথে তার কুটিরে চলে গেল। তারপর জয়ন্তী দুজনকে জল দিয়ে দিল খাবার জন্য। কত সুন্দর ইনি! যদি এটা আমাদের স্ত্রী হয়, জীবন ধন্য হয়ে যাবে। কত সুন্দর স্ত্রী! যদি এটা আমার প্রথম রানী হয়ে যেত, তাহলে কত ভালো হয়। কিন্তু আমি একজন মহারাজা হয়ে এর সামনে আমার প্রস্তাব রাখি, আর এটা যদি ঠুকরে দেয়, তাহলে আমার খুব অপমান হবে। জয়ন্তী দুজনকে দেখে হাসতে লাগলো। কি হয়েছে জয়ন্তী? আপনি এমন কেন মুচকি হাসছেন? জয়ন্তী দুজনের দিকে তাকালো আর বলল, যদি আমি বলি যে আমি আপনাদের দুজনের মনের কথা শুনতে পারি, তাহলে কেমন লাগবে? তুমি এটা কি বলছো? কেউ কারোর মনের কথা কিভাবে শুনতে পারে? আমি শুনতে পারি মহারাজ। সেনাপতি এক্ষুনি আমাকে স্ত্রী ও আপনি আমাকে মহারানী হিসেবে ভেবেছেন। এই কথা শুনে সেনাপতি আর রাজা দুজনেই বিস্মিত হয়ে গেলেন। আপনারা চিন্তা করেন না, আমিও আপনাদের দুজনের মধ্যে কোনো একজনের হতে চাই। এই কথা শুনে রাজা ও সেনাপতির মুখে হাসি ফুটে উঠল। তো ঠিক আছে জয়ন্তী, তোমার সিদ্ধান্ত শোনাও। এই কথার আগেই সেনাপতি বলল, মহারাজ, যদি আপনি জয়ন্তীকে চান, আমি আপনার বিরুদ্ধে যেতে পারবো না। এটা শুনে মহারাজ খুব খুশি হলেন, আর জয়ন্তীও হেসে উঠল। কিন্তু আমি একটা রানীর জীবনে থাকতে চাই না। আমি শুধু আপনার স্ত্রী হয়ে নিজের স্ত্রী তত্ত্ব পালন করতে চাই। যদি আপনি আমার এই প্রস্তাব মানেন, তবে আপনাকে এখনই আমার সঙ্গে বিয়ে করতে হবে। মহারাজ তখনই আগুনের চারপাশে 7 পাক দিয়ে জয়ন্তীর সঙ্গে বিয়ে করলেন। সকালে রথটাও ঠিক হয়ে গেল। মহারাজা জয়ন্তীকে নিয়ে গেলেন, তারপর সেই রাজ্যে পৌঁছালেন। রাজা ইন্দ্রসেনকে আমার প্রণাম। আসুন মহারাজ, বসুন। মহারাজা আর ইন্দ্রসেনের মধ্যে কথা হচ্ছিল, কিন্তু ইন্দ্রসেনও জয়ন্তীর প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। আজ রাতেই বিশ্বজিৎকে পথ থেকে সরিয়ে আমি জয়ন্তীকে নিজের করব, আর এর পরেই তার রাজ্যের উপর আক্রমণ করে তাকে আমার অধীনে করে নেব। জয়ন্তী তার দিকে তাকিয়ে দেখছিলেন, আর তার মুখে রাগ ফুটতে শুরু করল। কি হলো জয়ন্তী? মহারাজ, রাজা ইন্দ্রসেন আপনার কোনো সাহায্য করতে চান না। রাতে আপনাকে পদ থেকে সরানোর পরিকল্পনা করছে, আর আমাকে চিরদিনের মতো নিজের করার চিন্তা করছে। সঙ্গে আপনার রাজ্যটাও ছিনিয়ে নেবার মন্তব্য আছে। এই কথা শুনে ইন্দ্রসেনও অবাক হয়ে গেল। মহারাজাও খুব রেগে গিয়েছিল। তিনি তখনই তার তরোয়াল বের করলেন, আর ইন্দ্রসেনকে পরাজিত করার পর মহারাজ সঙ্গে সঙ্গে নিজের রাজ্যের দিকে ফিরে গেলেন। রাজকুমারী অনেক চিন্তায় ছিল। প্রণাম পিতাশ্রী। ইন্দ্রসেন কি বলল? ওই মহামারীর কোনো ফল বের হলো? ইন্দ্রসেন আমাদের অজুহাত দেখিয়ে ওখানে ডেকেছিল। উনি আমাকে মারতে চেয়েছিল। ধন্যবাদ তো জয়ন্তীর যে আমাকে বাঁচিয়ে ফেলেছে। রাজকুমারীর মাথায় একদমই ধরা গেল না মহারাজের কথা। সে জয়ন্তীর দিকে দেখে বলল, পিতাশ্রী, এখন আমি নিজেই এই মহামারীর কোনো চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি। তুমি রাজ্যের কাজ সামলে নাও। জয়ন্তী রাজকুমারীকে খুব রহস্যময় হাসি দিয়ে তাকিয়েছিল। রাজকুমারী অনেকক্ষণ পর বেশি কিছু ভাবনা নিয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলো
এবং এদিকে রাজা জয়ন্তীর সাথে রাজপ্রাসাদে সময় কাটাতে লাগলো আর ধীরে ধীরে রাজ্যের কাজ থেকে দূরে সরে গেল। প্রায় 1 বছর 1 মাস পর রাজকুমারী ফিরল। পিতাশ্রী, আমি এই রোগের চিকিৎসা খুঁজে পেয়েছি। অনেক ভালো রাজকুমারী, বলো এটা কিভাবে সম্ভব হলো? পিতাশ্রী, আমি একটি মহাসিদ্ধি বীজ পেয়েছি। এর মাধ্যমে আমরা সেই মহামারী সহ সব ধরনের রোগ থেকে মুক্তি পেয়ে যাব। কি, এই বীজের মাধ্যমে? জি পিতাশ্রী, সেটা কিভাবে হবে সেটা তুমি আগে 7 দিনের মধ্যেই জানতে পেরে যাবে। রাজকুমারী নিজে ওই বীজটা হাতে নিয়ে জঙ্গলে গিয়ে রোপণ করল আর প্রতিদিন নিজের হাতে জল দিতে যেত। রাজাকে রাজ্যের কোনো চিন্তা ছিল না, সে সব সময় শুধু জয়ন্তীর কাছে বসে থাকত। সাত দিন পর রাজকুমারী রাজা, মন্ত্রী আর সেনাপতিকে নিয়ে জঙ্গলে গেল। দেখা গেল গাছটা দারুণ সবুজ হয়ে গেছে এবং সেখান থেকে সবুজ রঙের পদার্থ টুপটুপ করে পড়ছে। এটা কি চমৎকার করলে রাজকুমারী! পিতাশ্রী, এটা মৃত্যুঞ্জয় অমৃত। এর 3 ফোঁটা খেলে বড় থেকে বড় রোগও দূরে সরে যায়। আমরা এর মাধ্যমে রাজ্যে ছড়িয়ে পড়া মহামারীর অবসান ঘটাতে পারব। বাহ রাজকুমারী, খুব ভালো। এরপর রাজকুমারী তার রাজ্যের সব অসুস্থ মানুষকে মৃত্যুঞ্জয় অমৃত দেওয়া শুরু করল। আর পরের 2 মাসের মধ্যেই সেই মহামারী রাজ্য থেকে পুরোপুরি মুছে গেল। রাজকুমারী অবশ্য এতে খুশি ছিল, কিন্তু মহারাজের সঙ্গে জয়ন্তী যত ঘনিষ্ঠ হচ্ছিল আর সব সময় ওর কাছে লেগে থাকায় চিন্তিতও ছিল। ঠিক তখনই একদিন মহারাজ! জয়ন্তী, কি হয়েছে তোমার? কি হলো জয়ন্তী, কিছু তো বলো। হঠাৎ ওর মুখের কালার বদলে গেল আর ও দেখতে বয়স্ক মনে হতে লাগলো। এটা দেখে মহারাজের পায়ের তলা থেকে মাটি উঠে গেল। জয়ন্তী, তোমার এটা কি হলো? মহারাজ, আসলে আমি কোনো সাধারণ নারী নই, আমি একজন ডাইনি। কি, এক ডাইনি? হ্যাঁ মহারাজ, একজন ডাইনি, যিনি যুবক পুরুষদের মেরে তার আয়ু বাড়ান। কিন্তু আমি সেটা উপযুক্ত মনে করিনি। এই জন্য আজ যখন আমার বয়স 100 বছর হলো, আমি বুড়ি হয়ে গিয়েছি, আর পরের একাদশীর রাতে আমার মৃত্যু হবে। না জয়ন্তী, আমি তোমাকে এমনভাবে মরতে দিতে পারি না। তোমার ডাইনি হওয়ায় আমার কোনো আপত্তি নেই। তোমাকে বাঁচানোর কোনো উপায় তো থাকবে। একটা উপায় আছে মহারাজ, কিন্তু খুবই কঠিন। আমাকে বলো, আমি তোমাকে বাঁচাতে যে কোনো কিছু করব। পরের একাদশীর রাত পর্যন্ত যদি আমি 11 মৃতদেহের রক্তে স্নান করতে পারি, তাহলে আমার জীবন বাঁচবে আর আমার সৌন্দর্যও ফিরে আসবে। মহারাজ তখন জয়ন্তীকে বাঁচানোর চেষ্টা শুরু করলেন। রাজ্যে যখনই কারো মৃত্যু হতো, তাদের মৃতদেহ বাড়ি থেকে তুলে নেওয়া হতো এবং এমনভাবে 10 লাশের রক্তে জয়ন্তীকে স্নান করানো হলো। এতে চিন্তিত হয়ে মন্ত্রী রাজকুমারীকে সব ঘটনা জানালেন। রাজকুমারী, রাজ্যে বিশাল হাহাকার চলছে। মহারাজ জয়ন্তীকে যৌবনে ফেরাতে মৃত ব্যক্তিদের শেষকৃত্য করতে দিচ্ছে না। ওদের দেহের ওপর খারাপভাবে কেটে মারা হয় আর জয়ন্তী ওর রক্তে স্নান করে। এই কারণে জনতা অনেক রেগে গেছে। মন্ত্রী সাহেব, এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। মৃত্যুর পর দ্রুত শেষকৃত্য না করলে মারা যাওয়া আর তার পরিবারের সঙ্গে অন্যায়ই হয়। ওরা কখনোই মুক্তির দরজা থেকে যেতে পারবে না। আমি পিতাশ্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলবো। রাজকুমারী রাজার সঙ্গে কথা বলল, কিন্তু রাজার মনে জয়ন্তীকে বাঁচানোর জন্য মাথায় ভূত চেপেছিল। যারা আগেই মারা গিয়েছে তাদের দেহ কারো জীবনের জন্য ব্যবহার করা কোনো খারাপ কাজ নয়। খারাপ তখন হতো যখন আমরা জীবিতদের বলি দিই।
তুমি আমাকে থামানোর চেষ্টা করো না। রাজকুমারী মহারাজের আচরণ নিয়ে খুবই চিন্তিত ছিলেন, আর গ্রামের মানুষরাও এখন এর থেকে মুক্তি চাইছিল। আরে যথেষ্ট হয়েছে, এখন আমরা গ্রামের মানুষ আর মহারাজের এই অত্যাচার সহ্য করব না। হ্যাঁ, আমাদের মৃতদের অধিকার আছে তাদের শেষ শ্রদ্ধা জানানো, কিন্তু আমরা কিভাবে মহারাজের সঙ্গে লড়াই করব, কিভাবে তার সৈন্যদের থামাবো? একটা উপায় আছে, যখনই গ্রামে কারো মৃত্যু হবে আমরা কোনো শোক অনুষ্ঠান করব না, এতে মহারাজের সৈন্যদের কোনো মৃত্যুর খোঁজ পাবে না। অর্ধরাতে আমরা 4 জন ওই লাশ নিয়ে শ্মশানে গিয়েই তাকে শেষকৃত্য করব। শুধু 4 জন, বাকি সবাই নিজেদের ঘরে শান্তিতে থাকবে। গ্রামবাসীরা এই আইডিয়াটা ভালোভাবে নিল। তারা গ্রামের 4 জন লোককে দায়িত্ব দিল। তখন যারা লাশের কাফিন বহন করত তাদের মোলা বলা হতো। এই 4 জন রাতেই বের হতেন, তাই তাদের নাম রাখা হয়েছিল নিশির মোলক। যখন কেউ মারা যেত 4 জন নিশির মোলক কাঁধে লাশ তুলে নীরবে শেষকৃত্য করিয়ে ফিরে আসত। আমি বুঝতে পারছি না কেন 15 দিন পেরিয়ে গেল, কারোর বাড়িতে তো এখনো কারোর মৃত্যু হয়নি। এটা কিভাবে সম্ভব? পরদিন গুপ্তচরদের মাধ্যমে মহারাজ অবশেষে বিষয়টি জানতে পারলেন এবং তার ক্রোধ চরমে পৌঁছাল। ওই 4 জনকে হত্যা না করা পর্যন্ত আমি শান্ত হব না। তারা আমাকে ঠকিয়েছে, এর জন্য তাদের কড়া মূল্য দিতে হবে। মহারাজ এবার তাঁর গুপ্তরক্ষীদের দায়িত্ব দিলেন, যারা গোপনে গ্রামটির উপর নজর রাখছিল। এক রাতে একটি শবযাত্রা নিয়ে নিশিরমোল বেরিয়ে এলো। সেটি ছিল শনিবারের রাত, তাই সেই গুপ্ত সিপাহীরা নিশিরমোলকে আটকিয়ে ফেলল। আজ তোমাদের কেউ বাঁচাতে পারবে না, কেউই না। আমাদের মহারাজকে খুব ঠকানো হয়েছে, তাই না? সেই সিপাহীরা ওই 4 জনেকে মেরে ফেলল। তারপর লাশ নিয়ে মহারাজের কাছে চলে গেল। ওই লাশটা জয়ন্তীর ঘরে রাখা হলো। আর সকালেই জয়ন্তী ঘর থেকে বের হলো। তার সেই সুন্দর যুবক রূপে তাকে দেখে মহারাজ সবার সামনে তাকে জোরে জড়িয়ে ধরল। জয়ন্তীর চোখে এক রহস্যময় চমক ছিল, যেন সে কিছু লুকিয়েছে। কিন্তু এখন নিশিরমোলের আত্মা গ্রামে ঘুরতে লাগলো। ওই 4 জন প্রেতাত্মারা শনিবার রাতগুলোতে কাঁধে কফিন নিয়ে গ্রামে ঘুরে বেড়াতো। তখন ওই প্রেতাত্মারা যাকে দেখত ভাবত সে রাজার সিপাহীর একজন, যারা তাদের আটকাতে চায়। এই জন্যই ওরা তাকে নিজেদের সাথে নিয়ে চলে যেত। এতটুকু বলেই তান্ত্রিক মহারাজ চুপ হয়ে গেলেন। গ্রামবাসীরা সবাই এই গল্প শুনে চমকে উঠল, আর মেঘনা যেন তার স্বপ্নের সাথে কিছু কথা বুঝতে শুরু করল। হে ভগবান, মানে যে নিশিরমোল আজ আমাদের জীবনের শত্রু, ওনারাই আসলে আগে আমাদের রক্ষা করত। হ্যাঁ, এতে তাদের কোনো ভুল নেই। তাদের অকাল মৃত্যুতে সে এমনভাবে আচরণ করছে যাতে ওরা জানে না যে তারা মারা গেছে। ওরা তো এখনো নিজেদের কাজ শেষ করার চেষ্টা করছে। বাবা, আগের গল্পে কি হয়েছিল? ওই রাজকুমারী, মহারাজ এবং জয়ন্তীর? এরপর কি হলো আর নিশিরমোলদের কিভাবে থামানো গেল, আর এখন হঠাৎ 400 বছর পর কেন ফিরে এসেছে, এই গল্প জানতে আমাদের বীরমপুর পুরাণ পড়তে হবে, যা 400 বছর আগে রাজপ্রাসাদের কোনো গোপন ঘরে রাখা আছে। বীরমপুর পুরাণ? এখন সেটা আমরা কোথায় পাবো বাবা? বীরমপুর পুরাণ রাজপ্রাসাদের কোথায় আছে সেটা জানার জন্য আমাকে একটা আয়োজন করতে হবে, যা আমি এখানে এই দুর্গে বসে করব। মনে রাখবেন, তখন সবাই নিজ নিজ ঘরে থাকবে। এমন যেন না হয় যে এবারও নিশিরমোল উদ্দেশ্য নিয়ে গ্রামে এসে এই আয়োজন বন্ধ করার চেষ্টা করে। নিশিরমোল কে সেটা তো আমরা জেনে গেছি, কিন্তু এদের সবার মেঘনার সঙ্গে কি সম্পর্ক? নিশিরমোল তার আগমনে কিভাবে জেগে উঠল? রাজার সঙ্গে কি হলো? আর জয়ন্তী আসলে কি?
এই সব প্রশ্নের উত্তর জানতেই আমাদের সঙ্গে থাকুন নিশির মূলর চতুর্থ পর্বে।